বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের পর্ব। আমরা ইতিপূর্বে দুইটা পর্ব শেষ করেছি। আমরা আজকে দেখবো গল্প 3-এ ধারা 11 থেকে 16 অর্থাৎ সাক্ষ্য আইনের এই কয়েকটি ধারা আমরা দেখবো। যে গল্পের নাম হচ্ছে, আমরা যদি দেখি, অসম্ভব এলিবাই এবং রাজবংশের গুপ্তধন। এখানে 11 থেকে শুরু হয়েছে, 16 থেকে আমরা দেখবো এখানে কি কি বিষয় উল্লেখ করেছে। গল্পের মাধ্যমে আমরা মোটামুটি সবাই একটু মনোযোগ দিবেন। তা আমরা গল্পটি হচ্ছে গল্প 3-এ অসম্ভব এলিবাই রাজবংশের গুপ্তধন। তাহলে সাক্ষ্য আইন 11 থেকে 16। আমরা চরিত্রের ক্ষেত্রে আমরা প্রথম দেখেছিলাম ইন্সপেক্টর, বিচারক হাকিম, ইন্সপেক্টর রফিক এবং গোয়েন্দা জসিম, আইনজীবী নীলা এবং মিন্টু এবং সেলিম। এখানে আমরা সেলিম আজকে নতুন দেখতে পাচ্ছি একজন চরিত্রে। দাদি আমেনা এটাও একটু নতুন চরিত্রে। টিয়া পাখি আমরা জানি ধারা মাস্টার ধারাকে কুক করার জন্য আসে। বানর বাবু। প্রথম দৃশ্য আমরা খেয়াল করি যে রাজবাড়ির গুপ্তধন উধাও হয়েছিল কিভাবে। যে বিচারপুরের 300 বছরের পুরনো রাজবাড়িতে একটি একটি গুপ্তধনের সিন্ধুক ছিল। সে এক সকালে দেখা গেল সিন্ধুক খালি হয়ে গেছে। সব সন্দেহ সন্দেহ গেল কার দিকে? মিন্টুর দিকে। যেহেতু এখানে এলাকায় কিছু কিছু বিষয় থাকে যে অনেক সময় দেখা যায় যে একজন আসামি আহ, জামিন পেয়েই সে আহ, বাড়িতে আসার আগেই বড় ধরনের একটা ডাকাতি হয়। তো এলাকায় যদি সবসময় একই ব্যক্তি যদি ডাকাতি করে থাকে, কিন্তু সন্দেহটা কিন্তু তার দিকে যায়। সে আসলো বা বাড়িতে ঢুকতে না ঢুকতে ডাকাতি হয়ে গেছে। তাই কিন্তু এরকম আমরা পাই। তো যাই হোক, তো এখানে যাকে সাসপেন্ড করা হচ্ছে মিন্টু নামে এক ব্যক্তি, তাকে সে মিন্টুর দিকে সেই সন্দেহটা গেছে। এখন কিন্তু মিন্টু বলল ওই দিন আদালতে বা পুলিশের নিকট বললো, মিন্টু বললো আমি সেদিন ঢাকায় ছিলাম। সবাই তো অবাক, বলতেছে যে ঘটনার দিনে আমি ছিলাম, ওই দিন আমি ছিলাম ঢাকায়। ওকে। টিয়া পাখি চিৎকার করে বলতেছে এটাই হচ্ছে 11 ধারা। আপনি যে বললেন যে আমি এদিন ছিলাম না, অর্থাৎ এই যে এলিবাই, ঘটনা বর্ণিত দিন তারিখ সময় যে অন্যত্র অবস্থানের বিষয়। তাহলে 11 ধারাটা কি? এলিবাই বা অন্য প্রাসঙ্গিক তথ্য। এলিবাই অর্থ অন্য প্রাসঙ্গিক তথ্য, যে তথ্য কি করবে? মামলার ঘটনার সাথে অসামঞ্জস্য সৃষ্টি করবে। অসামঞ্জস্য মিলবে না, গরমিল হবে। ঠিক আছে। আহ অসম্ভব। আরেকটা বিষয়, কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনার সম্ভাবনা থাকবে, আবার বাড়ায় বা কমায়। সম্ভাবনা বাড়াইতে পারে, কমাইতে পারে। কিছু কিছু বিষয় থাকে যে এটা সম্ভব, সে এখানে ওই সময় সে এটা কাজটা করতে তার দ্বারা সম্ভব। তো যাই হোক, সেটা হবে কি এলিবার দুইটা ক্ষেত্রে সেটা হচ্ছে প্রাসঙ্গিক। অর্থাৎ এখানে যদি অভিযুক্তকে প্রমাণ করতে চায়, আমরা জানি যে যে, কোনো কিছু নির্দিষ্ট কিছু প্রমাণ করতে চায় তার উপরই বর্তায়, সেটা তো আমরা এই 103 জানি কয়েনের। তো যদি অভিযুক্ত প্রমাণ করতে পারে যে ঘটনার সময় সে অন্য জায়গায় ছিল, তবে সেটি এলিবাই। যদি সে প্রমাণ করতে চায় এনাফ, সে তাহলে সে সাক্ষ্য আইনে 7 এবং 103-এ সে প্রমাণ করবে। সংলাপ। এখানে বিচারক মিন্টু কে জিজ্ঞেস করছে তোমার প্রমাণ। মিন্টুকে জিজ্ঞেস করছে যে তোমার প্রমাণ। মিন্টু বললো স্যার ঘটনার সময় আমি ঢাকায় একটি সেমিনারে ছিলাম। ওকে। গোয়েন্দা। গোয়েন্দা কি করলো? যে যে উনি যে ঢাকায় ছিলেন, হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ ও বাসের টিকিট, সরি, এই সবই দেখাচ্ছে। ওই গোয়েন্দা কি করলো? কালেকশন করছে হোটেলের রেজিস্টার, সিসিটিভি ফুটেজ, বাসের টিকিট। এখন যদি আপনি ঢাকায় থাকেন, আপনি কোথায় কোথায় ছিলেন, সিসিটিভি ফুটেজ এবং আপনি যে হোটেলে ছিলেন অবশ্যই রেজিস্টার, সেগুলো দেখা হবে। এগুলো আপনি পছন্দ করে যে হ্যাঁ আমি এই কারণে আমি এখানে ছিলাম। তাহলে আপনার কি করে বৈধতা পাবে? বৈধ পাবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম 11 ধারায়, যেটা হচ্ছে 11-তে 1-1 অর্থাৎ এক জায়গায় না অন্য জায়গায়। 11 ধারাতে বলছে যে এক এক, এটা মনে রাখবেন সবাই, যে এক এক, এক জায়গায় না অন্য জায়গায়। মানে আমি যেখানে ছিলাম একে বললাম, এক জায়গায় না আমি অন্য জায়গায় ছিলাম, এরকম। অর্থাৎ আমি ঘটনাস্থলে ছিলাম। দ্বিতীয় দৃশ্য, ক্ষতিগ্রস্ত কৃষকের মামলা। ক্ষতিগ্রস্ত কৃষকটা কেমন? কৃষকের মামলা কি করলো? এই গুপ্তধনের তদন্ত চলাকালে আরেকটি মামলা এলো। আরেকটা মামলা চলে আসছে যে রাজবাড়ি হাতি কৃষকের করিমের ধান নষ্ট করে ফেলছে। বুঝতে পারছেন? এই করিম আদালতের ক্ষতিপূরণ দাবি করলো। করিম কি করলো? যেহেতু ওই রাজ দরবারের হাতি ধান নষ্ট করছে, তাহলে রাজবাড়ি ওই করিম কি করলো? আদালতে ক্ষতিপূরণের দাবি করলেন। বিচারক বললেন ধানের কত ক্ষতি হয়েছে, লোকজন, জমির পরিমাণ, ধানের বাজার এবং ক্ষতির হিসাব দিল। ওকে। টিয়া পাখি বলে এটা হচ্ছে 12 ধারা। 12 ধারাটা কি? ক্ষতিপূরণ পরিমাণে নির্ধারণের সহায়ক তথ্য। এই যে ক্ষতিপূরণ নির্ধারণের সহায়ক তথ্য হিসেবে আদালতের প্রাসঙ্গিক, অর্থাৎ যেসব তথ্য আদালতে ক্ষতিপূরণ নির্ধারণে সাহায্য করে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক। এটা হচ্ছে কি 12। ট্রিক। ভারতে আমরা জানি কি 1 ডজন। ভারতে জানি কি আমরা 1 ডজন মানে 12। ধানের ক্ষতি, ক্ষতিপূরণ 12। ধানের ক্ষতি, ক্ষতিপূরণ 12। সাক্ষরে সবসময় খেয়াল রাখবেন, খুবই ইন্টারেস্টিং, খুবই ট্রিক। যে ধানের ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দিবে, তাহলে সাক্ষরে 12। তৃতীয় দৃশ্য, গুপ্তধনের মালিককে। আমরা কিন্তু এখনো গুপ্তধনের যেখানে হারাইছে, এখন গুপ্তধনের মালিক নির্ধারণ করবো। দুটি পরিবার দাবি করছে এই গুপ্তধন, দুটি পরিবার দাবি করছে গুপ্তধন আমাদের। একদিন এক পার্টি বলতেছে গুপ্তধনটা আমাদের, এক পরিবার বললো যে এই আমাদের পূর্বপুরুষ 200 বছর ধরে এই গুপ্তধন রক্ষা করে আস রক্ষা রক্ষক। অন্য পরিবার বলতেছে আমরা প্রকৃত উত্তরাধিকার। যে এই যে দাদি আমেনা বলতেছে যে আমরা একটা নতুন চরিত্র নিয়ে আসছি, যে দলিল ও গ্রামের ইতিহাস নিয়ে এলেন। দলিল এবং গ্রামের ইতিহাস নিয়ে আসছে এখানে। টিয়া পাখি বললো এটা হচ্ছে 13 ধারা। টিয়া পাখি বলছে এটা 13 ধারা, অর্থাৎ অধিকার প্রথা, রাইট অর কাস্টম।
এই অধিকার প্রথা যদি নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে যখন কোনো অধিকার কোনো প্রথা নিয়ে বিরোধ হয়, তখন অতীতের লেনদেন, পুরনো সিদ্ধান্ত, দীর্ঘদিনের ব্যবহার, এগুলো কি হয় আদালতে সবই প্রাসঙ্গিক হয়। তা ট্রিকটা কি? 13 বলছে 13 পুরুষের অধিকার, বলেন না 13 পুরুষের অধিকার, 13 হচ্ছে 13 পুরুষের অধিকার। চতুর্থ, মিন্টুর মনের অবস্থা, মনোযোগ দেন। মিন্টুর মনের অবস্থা আমরা দেখবো চতুর্থ দৃশ্য কি, যে পুলিশ জানতে পারছে চুরির আগের দিন মিন্টু বলেছিল, চুরির আগে একদিন আগে বলছিল যেভাবে হোক আমি গুপ্তধন আমি নিব, একদিন আগে বলছিল যেভাবে হোক যে গুপ্তধন আমি নিব। সে মানচিত্র গেছিল, একটা মানচিত্র রাখছিল, চাবির নকল বানাইছিল যখন ঢুকতে হবে, গুপ্ত কক্ষ দিয়ে সে খোঁজ নিয়েছে, গুপ্ত কক্ষ নিয়ে সে খোঁজ করছিল যে এটা কিভাবে ভাঙা যায়, কিভাবে ওখান থেকে নেওয়া যায়। আইনজীবী নীলা বলতেছে এইসব তার মানসিক অবস্থা বোঝায়। এই যে তার যে গুপ্তধনের আগে, চুরির আগে তার যে প্রিপারেশন, তার যে মানচিত্র আঁকার যে কার্যক্রম, এই চাবির নকল বানানো, মানচিত্র, এগুলো আগে থেকে খোঁজ খবর নেয়, এগুলো হচ্ছে তার মানসিক অবস্থা। টিয়া পাখি বললো এটা হচ্ছে 14 ধারা। 14 ধারা কি বোঝাচ্ছে? স্টেট অফ মাইন্ড, মানসিক অবস্থা, স্টেট অফ মাইন্ড। অর্থাৎ এখানে কি কি থাকবে? উদ্দেশ্য থাকবে, জ্ঞান থাকবে, বিশ্বাস থাকবে, উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য থাকবে, অবেলা থাকবে, সদিচ্ছা। এই প্রশ্ন আসে। আর তখনই যখন এইসব নিয়ে যে কোনো প্রশ্ন থাকে মানসিক অবস্থায়, এই সব এমন তথ্য কি আদালতের প্রশ্ন। টিয়া পাখি বলতেছে এক হৃদয়, অর্থাৎ এই একটা হৃদয়ে 4টি কক্ষ। এই যে আমরা অপরাধ প্রমাণ করার জন্য যে 4টি বিষয় থাকে, মনের অবস্থা, যে প্রিপারেশন, উদ্বেগ, প্রস্তুতি এবং কি অপরাধ সংগঠন। তো এই যে 4টি বিষয় থাকে, 4টি কক্ষ থাকে, এই 14তে যে বলছে তার মনের অবস্থা 4টা হয়ে গেলে অপরাধ সংগঠন হয়। সর্বশেষ সরি 15, পঞ্চম দৃশ্য, এক কৌশল আগেও, একই কৌশল আগেই করা হয়েছে। আমরা পড়াইছিলাম আপনাদেরকে যে গোয়েন্দা যে কোনো ভাবে একই কৌশলে সে আবার ওই একই অপরাধটা করছে। অর্থাৎ কোনো আহ, 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 অপরাধীকে আকস্মিক না ইচ্ছাকৃত। আমরা যেটা করেছিলাম, গোয়েন্দা জানতে পারছে যে কোনো ভাবে যে গত 5 বছর ধরে রাজবাড়িতে একই ভাবে ছোটখাটো জিনিস হারিয়ে যাচ্ছে, গত 5 বছর ধরে একই ভাবে একই রীতিতে একই সময় একই সময় হারিয়ে যাচ্ছে। যেমন প্রতিবারই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, একই ঘটনা, এক এক টাইমে 10টার সময় পেছনে দরজা ব্যবহার করা হচ্ছে, প্রতি পেছন দরজা দিয়ে আসতেছে, একই ধরনের তালা ভাঙতেছে। তার মানে কি একই রিপিটেশন হচ্ছে, একই জিনিস সেম সেম ভাবে ব্যাপারটা হচ্ছে, সব একই পদ্ধতি। তাহলে টিয়া পাখি বলতেছে যে এই এই ধরনের ঘটনার যে ধারাবাহিকতা, একই ধরনের ঘটনার ধারাবাহিকতা যদি হয়, তাহলে সেটা কি হবে? 15 ধারা হবে। অর্থাৎ যখন কোনো প্রশ্ন, কোনো কাজ, দুর্ঘটনা কোনো আকস্মিক নাকি ইচ্ছাকৃত বা পূর্ববর্তী বা পরবর্তী ঘটনার অস্তিত্ব প্রাসঙ্গিক হতে পারে। যেমন আমরা একটা ঘটনা বলেছিলাম যে বিমার একটা, আপনার উদাহরণ বিমার একটা ঘটনা রয়েছে। একজন ব্যক্তি সে বিমার টাকা পাবে, বারবার তার স্ত্রীকে মেরে ফেলে, বারবার এই একই কাজ করতেছে, মানে মারা গেলে সে টাকা দেওয়া লাগবে না। এই ধরনের উদাহরণ আপনারা দেখতে পাবেন। তাহলে ঠিকটা কি? একের পর একই ঘটনা, সেটা পূর্ণ। একের পর একই ঘটনা, সেটা হচ্ছে সাক্ষ্য পূর্ণ। মনে রাখবেন, একের পর একই ঘটনা সাক্ষ্য পূর্ণ। ষষ্ঠ দৃশ্য, সর্বশেষ দৃশ্যতে আমরা আসি, একই ব্যবসার রীতি। একই ব্যবসার রীতিটা কি? তদন্তে দেখা গেল যে রাজবাড়ির কোষাগারে সবসময় একটি নির্দিষ্ট সময়ে লেখা হয়। তদন্তে দেখা যাচ্ছে যে কোষাগারে, যে রাষ্ট্রীয় ওদের যে রাজবাড়ির কোষাগার রয়েছে, সে একটি নির্দিষ্ট সময় খোলা হয়। সোমবারে স্বর্ণার হিসাব করে, মঙ্গলবার রূপার হিসাব করে, বুধবার রত্ন হিসাব, এরকম প্রতিদিন এক একদিন এক একটা। এটি বহু বছরের নিয়ম। বিচারক বললেন এই নিয়মের অস্তিত্ব গুরুত্বপূর্ণ, এই নিয়মের অস্তিত্ব গুরুত্বপূর্ণ। তাহলে কি এটি টিয়া পাখি বলতেছে এটা একটা ষোলো। অর্থাৎ এই যে কোর্স অফ বিজনেস, কার্যপ্রণালী হচ্ছে ব্যবসা রীতিনীতি, অর্থাৎ কার্যপ্রণালীর অস্তিত্ব, কোর্স অফ বিজনেস 16 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। অর্থাৎ কোন নির্দিষ্ট ব্যবসা বা দাপ্তরিক কোনো কাজ কিভাবে পরিচালিত হচ্ছে, সেই প্রচলিত রীতির প্রমাণ কি হচ্ছে আদালতে প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? কোন নির্দিষ্ট ব্যবসা বা দাপ্তরিক কাজ যদি কিভাবে পরিচালিত হয়, সেই কাজের রীতিনীতি কি আদালতে প্রাসঙ্গিক। টিয়া পাখি বললো এটা 16 আনা নিয়ম, বলো না 16 আনা নিয়ম। এই প্রতিষ্ঠিত নিয়মের কাজের ধরন, 16 আনা নিয়ম হচ্ছে সাক্ষ্য আইনের 16 ধারা। তাহলে আদালতের রায় দিল কি? আদালতের রায় কি হলো? বিচারক বলে আজ আমরা শিখলাম, কি শিখলাম এখান থেকে? ঘটনাস্থলে না থাকার দাবি কিভাবে প্রমাণ করা যায়, ক্ষতিপূরণে কিভাবে হিসাব করা হয়, অধিকার কথা কিভাবে প্রমাণ করা হয়, মানুষের মানসিক অবস্থা কখন গুরুত্বপূর্ণ, একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি কেন বিবেচ্য, আর কোন প্রতিষ্ঠার নিয়মিত কার্যপ্রণালী প্রমাণ কখন কাজে লাগে। তাহলে টিয়া পাখি একটা ছড়া দিয়েছে যে 11 বলে অন্য জায়গায়, 11 বলে অন্য জায়গায়, 12 ক্ষতির হিসাব চাই, 13 পুরনো অধিকার, 14 মানে কি যেন ভাব, তার কি যেন ভাব, পুরনো একই ঘটনা ধারা, 16 নিয়ম, নিয়মে চলে কারবার সারা। তাহলে আমরা 1 মিনিটে দেখবো যে এলিবাই বা সম্ভাবনা বাড়ায় কমায় এমন সব প্রাসঙ্গিক 11, 12 ক্ষতিপূরণের পরিমাণ নিয়োগ সহায়ক তথ্য হচ্ছে 12, অধিকার বা প্রথা পরিমাণ ব্যবহার লেনদেনের ক্ষেত্রে 13, মানসিক অবস্থা, উদ্দেশ্য, জ্ঞান, বিশ্বাস বা সৎ উদ্দেশ্য নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে 14, একই ধরনের একই ঘটনার ধারাবাহিকতা, একই উদ্দেশ্য দুর্ঘটনা ধরে সেটা 15, নিয়মিত কার্যপ্রণালী, ব্যবসায় রীতির অস্তিত্ব হচ্ছে 16। অর্থাৎ এক এক বলছিলাম অন্য জায়গায়, 12 বলছে এক ডজন দানের ক্ষতি, 13 পুরুষের অধিকার, 14 হচ্ছে মনের 4 কক্ষ, এবং 15 একের পর একই ঘটনা, 16 হচ্ছে 16 নিয়ম। অর্থাৎ আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি 15 এবং 16 যে একটু পার্থক্য কমন। 15 হচ্ছে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি, ঘটনা ইচ্ছাকৃত নাকি
দুর্ঘটনা এরকম বোঝাতে। আর 16 বোঝাচ্ছে কি কোনো ব্যবসার বা দপ্তরের কোনো কাজের রীতি প্রমাণ করে। এই দুটোকে গুলিয়ে ফেলে অনেকে যদি এক করে ফেলেন তাহলে অনেকে নাম্বার কাটা যাবে। এগুলো একটু খেয়াল রাখবেন। মোটামুটি মোটামুটি এই ছিল আমাদের আজকে 11 থেকে 16 মোটামুটি গল্প আকারে। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী এভাবে ধারাবাহিকভাবে আমরা মোটামুটি 18টি গল্প রয়েছে পুরো সাক্ষ্যে। আশা করি সেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। প্রতি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।